নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে একদম নরেন্দ্র মোদী কিন্তু ৭৫ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এবং সেই নিয়ে সরাসরি কিন্তু বক্তব্য রেখেছেন মোহন ভাগবত। তিনি রিসেন্টলি একটা সভায় গিয়েছিলেন এবং সেখানে তিনি একদম সরাসরি বলেছেন ৭৫ বছর হয়ে গেলে এবার বসে যাওয়া উচিত, এবং সেই নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন বিজেপির অভ্যন্তরে, যেটা নিয়ে বারংবার পর্যালোচনা হচ্ছে, সেটা কিন্তু যে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে দায়িত্বটা কে নেবেন একদম সর্বভারতীয় সভাপতি হিসেবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রত্যেকটা রাজ্যে প্রায় একদম রাজ্য সভাপতি চুজ করা নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একদম রাজ্য নেতৃত্বের একটা দ্বন্দ্ব তৈরি হয়। তার পরবর্তীতে যেভাবেই হোক রাজ্য সভাপতি ঠিক করা হয় এবং প্রত্যেকটা রাজ্যেই কিন্তু রাজ্য সভাপতি ঠিক হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে মধ্যপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা প্রত্যেকটা রাজ্যেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে বিজেপির অভ্যন্তরে। এমনকি আমরা দেখতে পেয়েছি তেলেঙ্গানাতে যিনি আগের একদম রাজ্য সভাপতি ছিলেন, তিনি সরাসরি একদম রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছেন অমিত শাহর হাতে। সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি আমরা। এবং পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে আবার কিন্তু একটা আদি নব্যের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সে সমস্ত খবর আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু এর মধ্যে এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি কে হবেন বিজেপির, সেটা নিয়ে কিন্তু আরএসএস এবং বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। খবর উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রাজনাথ সিং এর নামটা কিন্তু প্রস্তাব করছে বিজেপির তরফ থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদী ঠিক যেমন ঠিক একইভাবে কিন্তু রাজনাথ সিংকে একদম সর্বভারতীয় সভাপতি হিসেবে এই মুহূর্তে আরএসএস থেকেও বলা হচ্ছে। এবং কিন্তু সবচেয়ে সমস্যা যে জায়গাটায় তৈরি হচ্ছে, রাজনাথ সিং কোনোভাবেই মানতে চাইছেন না আর একদম সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আর সেই পদটা নিতে চাইছেন না, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেই চাইছেন। তার কারণ বিস্তারিত বলবো এবং অবশ্যই বলবো যে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী ৭৫ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। তিনি কিন্তু রিটায়ার করতে কোনো মতেই এই মুহূর্তে রাজি নন। নরেন্দ্র মোদী যেভাবে দেশ চালাচ্ছেন সেইভাবেই তিনি দেশ চালিয়ে যেতে চান, তার চেয়ার কোনো মতেই তিনি ছেড়ে দিতে রাজি নন। কিন্তু অন্যদিকে সেই চেয়ার ছেড়ে দেওয়ার গন্ধ কিন্তু অলরেডি রাজনৈতিক পরিমণ্ডলে সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত উঠে আসছে। সেই মুহূর্তে নীতিন গাডকারি কিন্তু আবারও বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করে রাখছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতন এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছে দুটো পদকে নিয়ে, দেশের সর্বোচ্চ পদ দেশের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ দেশের বর্তমানে শাসক দল, তার যে সর্বোচ্চ পদ ভারতীয় জনতা পার্টির একদম সর্বভারতীয় সভাপতির পদ, সেই দুটো কে পাবেন এবং তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে পরবর্তীতে। সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবর, আপনারা জানেন যে এই মুহূর্তে রাজনাথ সিং কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একদম নির্বাচিত হয়ে তিনি আছেন। কিন্তু রাজনাথ সিং এর যে পাস্ট হিস্ট্রি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যদি ২০০৫ সালে তিনি একবার সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন বিজেপিতে এবং ২০১৩ সালে আরেকবার তিনি সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন এবং দুটো ক্ষেত্রেই কিন্তু রাজনাথ সিংকে প্রায় গুজে দেওয়া হয়েছিল সর্বভারতীয় সভাপতির পদে। তার কারণ ২০০৫ সালে যখন লালকৃষ্ণ আদবানি একদম জিন্নার বিরুদ্ধে কথা বলে তিনি রীতিমতন রাতারাতি তাকে ইস্তফা দিতে বাধ্য করেছিল ভারতীয় জনতা পার্টি বা আরএসএস, তখন কিন্তু রাজনাথ সিংকে একদম হঠাৎ করেই সর্বভারতীয় সভাপতি পদে বসিয়ে দেওয়া হয়। তখন রাজনাথ সিং আরও অনেকটা ইয়াং ছিলেন, তখন সেই জায়গা থেকে তার সর্বভারতীয় সভাপতির পদটা একটা আলংকারিক পদ হঠাৎ করে পাওয়াতে অবশ্যই ভালো লেগেছিল এবং তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। এবং ডিপ্লোম্যাটিক রাজনাথ সিং, খুব কম কথা বলেন এবং কারোর সঙ্গে বিশেষ ঝামেলায় যান না, তাই জন্য তিনি সবারই পছন্দ। এবং ২০১৩ সালে আবারও একইভাবে কিন্তু নীতিন গাডকারির বিরুদ্ধে যখন দুর্নীতির একটা প্রসঙ্গ উঠেছিল, সেই সময় নীতিন গাডকারিকে কিন্তু আরএসএস থেকে একদম বাধ্য করা হয়েছিল যাতে তিনি সরাসরি একদম ইস্তফা পত্র দেন তার এই সর্বভারতীয় বিজেপির সভাপতির পদ থেকে। তার কারণ তখন কিন্তু অলরেডি মোদি ঝড় সারা দেশ জুড়ে উঠতে শুরু করেছে। ২০১৩ সাল মানে বুঝতেই পারছেন যে একদম ২০১৪ সালে মোদি আসছে, এই হাওয়াটা কিন্তু ততদিনে সারা দেশে একদম উঠতে শুরু করেছে এবং তার মাঝখানে এইরকম একজন সর্বভারতীয় বিজেপির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে তো আর রাখা যায় না এবং সেই পদে তখন আবারও কিন্তু রাজনাথ সিংকে রাখা হয়েছিল। এবং সেই জায়গা থেকেই কিন্তু রাজনাথ সিং দুবার একদম বিজেপির অত্যন্ত খারাপ সময় একদম তিনি কিন্তু ম্যানেজ দিয়েছিলেন, তার স্বচ্ছ ভাবমূর্তিটাকে তিনি কিন্তু একদম বিজেপির কাছে বন্ধক রেখেছিলেন সর্বভারতীয় সভাপতি পদে থেকে। এবং এই মুহূর্তে যে সময় জেপি নাড্ডা একদম ২০২৩ সালের পরবর্তী সময় থেকে তিনি কন্টিনিউ করে যাচ্ছেন
কথা ছিল যে লোকসভা ভোট পর্যন্ত তিনি থাকবেন, কিন্তু তারপরেও একটা বছর কেটে গিয়েছে, তারপরেও জেপি নাড্ডার পদে এখনো পর্যন্ত সেই পদের অধিকারী কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন নাম উঠে আসছে। কখনো আমরা শুনতে পাচ্ছি মহিলা মুখ উঠে আসবেন, নির্মলা সীতারামনকে করা হতে পারে, কখনো আমরা শুনতে পাচ্ছি অন্য কাউকে করা হতে পারে। অর্থাৎ সারা দেশ জুড়ে বিজেপির এই মুহূর্তে একটা বিশাল বড় সংগঠন থাকলে যে সমস্যাগুলো তৈরি হয়, স্বাভাবিকভাবেই সেই সমস্যাগুলোই তৈরি হচ্ছে। প্রচুর কিন্তু যারা বহুদিন ধরে পার্টি করছেন, যারা আরএসএস পন্থী, তারা যেমন দাবি করছেন ঠিক তেমনভাবেই একদম অমিত শাহের ঘনিষ্ঠ তেমন ব্যক্তিরাও কিন্তু দাবি করছেন যে সর্বভারতীয় সভাপতির পদে তারা বসতে চান। এবং এই মুহূর্তে দুজনেই অর্থাৎ আরএসএস এবং বিজেপি দুজনের তরফ থেকে কিন্তু একজন ডিপ্লোম্যাটিক, ঠিক যেমন পশ্চিমবঙ্গে না শুভেন্দু অধিকারীর দিকে যাওয়া হলো, না একদম আরএসএস এর দিকে যাওয়া হলো, একদম ডিপ্লোম্যাটিক একজনকে কিন্তু বসিয়ে দেওয়া হলো যাকে নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব থাকবে না। ঠিক তেমনভাবেই কিন্তু এই মুহূর্তে রাজনাথ সিংকে চাইছে এবং সেই জায়গা থেকেই কিন্তু রাজনাথ সিং বারংবার নাকচ করছেন এবং তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব আর ছাড়তে রাজি নন। তার কারণ রাজনাথ সিংও কিন্তু নিজের বয়স সম্বন্ধে ওয়াকিবহাল এবং এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব ছেড়ে তিনি যদি সংগঠনের দায়িত্বে যান তাহলে একদম এটুকু অন্তত শিওর যে তার যে পলিটিক্যাল কেরিয়ার সেটা আর পরবর্তীতে কিছুই বেঁচে থাকবে না। এবং সেই জায়গা থেকেই রাজনাথ সিং বারংবার একদম সর্বভারতীয় সভাপতির যে দায়িত্ব সেটা নিতে না করছেন এবং সেই ক্ষেত্রে যাদের নামগুলো উঠে আসছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কিন্তু কেশব প্রসাদ মৌর্য তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক করে ফেলেছেন অমিত শাহ এবং অবশ্যই তার পরবর্তীতে তার সঙ্গেই বৈঠক করেছেন রাজনাথ সিং। সুতরাং কেশব প্রসাদ মৌর্যের নাম উঠে আসছে ঠিক যেমনভাবে, কিন্তু সেই ক্ষেত্রে বলা হচ্ছিল যে কেশব প্রসাদ মৌর্যের সঙ্গে কথা বলা হচ্ছে 2027-এর যে বিধানসভা ভোট রয়েছে উত্তরপ্রদেশে সেটা নিয়ে, কিন্তু আসলে কিন্তু সূত্রের খবর যেটা একদম সর্বভারতীয় সভাপতি পদে তাকে রাজি করানো যায় কিনা, অর্থাৎ ডিপ্লোম্যাট কাউকে কিন্তু উঠিয়ে আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এই মুহূর্তে রাজনাথ সিং যেহেতু রাজি হতে চাইছেন না, অন্যদিকে আরেকটা খবর উঠে আসছে যে সঞ্জয় যোশী তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কারণ সঞ্জয় যোশীকে যদি রাজনাথ সিং এই মুহূর্তে একদম সর্বভারতীয় সভাপতির পদে আনেন, যেটা রাজনাথ সিং অলরেডি প্রস্তাব করেছেন সঞ্জয় যোশীর নাম, তাহলে কিন্তু আরেকটা সমস্যা যেটা খুব গুরুতরভাবে উঠে আসবে এবং যেটা কিন্তু মোদী শাহ কখনোই চাইছেন না। তার কারণ সঞ্জয় যোশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বহুদিন ধরে নীতিন গডকারির খুব কাছের মানুষ এবং নীতিন গডকারি 2024 সালে তৃতীয়বার যখন মোদী সরকার তৈরি হয় তখন থেকেই তিনি যেভাবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি নীতিন গডকারি বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন। রিসেন্ট তিনি একদম আরএসএস এর দপ্তরে গিয়ে 7 তারিখ যে কথাটা বললেন নাগপুরে গিয়ে, তিনি সরাসরি বললেন যে এই দেশে বর্তমানে গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, বড় লোকের হাতেই সমস্ত টাকা চলে যাচ্ছে। যে সরকার একদম কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন সেই সরকারের সড়ক মন্ত্রী নীতিন গডকারি এবং তার মুখে এই সমস্ত কথা কিন্তু রীতিমতন একদম লুফে নিয়েছে বিরোধীরা। এবং সেই জায়গা থেকে নীতিন গডকারি এখন এই ধরনের কথা কেন বলতে চাইছেন সেটা কিন্তু স্পষ্ট। তার কারণ সেপ্টেম্বরের পরে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75 বছর বয়স পূর্ণ হচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদে একদম নীতিন গডকারি কিন্তু তার যে অধিকারটা সেটা জমানোর চেষ্টা করছেন। এবং আপনাদের মনে থাকবে 2024 সালে নীতিন গডকারি এমনও কিন্তু বয়ান দিয়েছিলেন 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আইএনডিআইএ জোটের তরফ থেকে তার কাছে অফার ছিল যে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে সাপোর্ট করবে আইএনডিআইএ জোট, কিন্তু তিনি একদম কোথাও গিয়ে বাফাদারি দেখিয়েছেন একদম এনডিএ সরকারের প্রতি কিংবা ভারতীয় জনতা পার্টির প্রতি। অর্থাৎ তার যে লয়ালিটি সেইটারই কি আরেকবার একটা অধিকার তিনি প্রয়োগ করতে চাইছেন, একদম দেশের প্রধানমন্ত্রীর পদে তিনি যেতে চাইছেন এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সূত্রের খবর একদম ঠাড়ে ঠোড়ে নীতিন গডকারি কিন্তু বিভিন্ন জায়গায় সেই সমস্ত বলে বেড়াচ্ছেন এবং অবশ্যই আরএসএস এর একটা প্রচ্ছন্ন সাপোর্ট যে নীতিন গডকারির সঙ্গে রয়েছে সেটা তো বলাই বাহুল্য। এবং এই মুহূর্তে বিহার ভোটকে সামনে রেখে বেশ খানিকটা যখন চাপে ভারতীয় জনতা পার্টি এবং বিহারের নির্বাচন কমিশনকে যে একটা নতুন সার্কুলার এসছে সেখানে যেভাবে ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি, ঠিক সেই আবহে নিজেদের একদম সর্বভারতীয় সভাপতি হতে আর চাইছেন না রাজনাথ সিং। সেইখানে কিন্তু বারংবার বিভিন্ন নাম নিয়ে ঘোরাফেরা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যদি সঞ্জয় যোশী দেশের সর্বভারতীয় সভাপতি হন বিজেপির পক্ষে তাহলে কিন্তু এই মুহূর্তে মোদী শাহের পরবর্তী যুগ চালানো সেটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। তার কারণ সঞ্জয় যোশী যে লবি সেটা কিন্তু অবশ্যই নীতিন গডকারির লবিতে একদম সরাসরি সঞ্জয় যোশী এবং নীতিন গডকারি কিন্তু একদম ছায়ার মতন তিনি থাকেন এবং সেই
জায়গা থেকে নীতিন গাডকারিকে তিনি যে প্রধানমন্ত্রীর নাম হিসেবে প্রস্তাব করবেন সেটা তো বলাই বাহুল্য, এবং আমরা শুনতে পেয়েছি রিসেন্টলি অমিত শাহ বলে দিয়েছেন একদম তার রাজনৈতিক কেরিয়ার থেকে রিটায়ার করার পরে তিনি কি করবেন সেই প্ল্যান নিয়েও তিনি ভাবনা চিন্তা করছেন। সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন। এবার সামগ্রিক প্রেক্ষাপটে মোদি যখন 75 বছর পূর্ণ করবেন তখন কি তিনি ছেড়ে দেবেন নাকি তার ক্ষেত্রে এক্সেপশনাল নিয়মটা শেষ পর্যন্ত কার্যকর হবে? আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।